কি করব আমি এখন? আপাতত স্লিভলেস পরো না। ওদিন তুমি এমন পোশাকে রাদের সাথে রিক্সা করে কোথায় যেন যাচ্ছিলে, আমি তোমাকে দেখেছিলাম। আমার ভালো লাগেনি আহি। আহি মুখ ছোট করে বলল। সরি, আমি হয়তো ভালো না। তুমি ভালো, তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে, শুধু তোমার পরিবেশটা খারাপ। আমি চাই আমার মেয়েটা ভালো পরিবেশে থাকুক। আমি সৃষ্টিকর্তার কাছে তোমার জন্য একজন উত্তম সঙ্গী চাই, যে আমার মেয়ের যত্ন নেবে, তাকে ভালোবাসবে, তার সম্মান করবে, আর তাকে সকল খারাপ দৃষ্টি থেকে রক্ষা করবে। আহি মুচকি হেসে বলল। শুনেছি মায়ের দোয়া কবুল হয়ে যায়। তুমি আমার জন্য আরেকটা দোয়া করবে? কি? আহি কাপা কণ্ঠে বলল। আমি যাতে আফিফকে ভুলে যেতে পারি। কথাটি বলতে গিয়েই আহির চোখ ছলছল করে উঠল। সালমা ফাউজিয়া মেয়ের কপালে চুমু খেয়ে বললেন। তুমি আমার রাজকুমারী, তোমার সব ইচ্ছের জন্য আমি সৃষ্টিকর্তার কাছে চাইব। আমার দোয়া সবসময় তোমার সাথেই থাকবে। 4টে দিন আহির খুব ভালোই কেটেছে। এই 4 দিনে সালমা ফাউজিয়া আর আহি অনেক গল্প করেছে, একসাথে বই পড়েছে। সালমা ফাউজিয়া রান্না করলে আহি মায়ের পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করেছে, টুকটাক শিখেও নিয়েছে, আর রাতে মাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। আজ তার এই বাড়িতে শেষ দিন। আহি সকাল থেকেই মুখ ভার করে বসে আছে। এদিকে পুষ্প সিলেট পৌঁছে তাকে কয়েকবার ফোন দিয়ে ফেলেছে, সেখানে তারা 2 দিন থাকবে। হঠাৎ সালমা ফাউজিয়া এসে আহির মুখে একটা মিষ্টি পুড়ে দিলেন। আহি মিষ্টি মুখে নিয়েই মায়ের দিকে তাকালো। সালমা ফাউজিয়া একগাল হেসে বললেন। কেমন হয়েছে? আহি মিষ্টিটা খেয়ে বলল। ভীষণ মজা। তুমি বললে না লাবণী তোমাকে মিষ্টি খেতে দেয় না, তাই আমি এটা তোমার জন্য বানিয়েছি। তুমি বানিয়েছো? কখন? তুমি যখন ঘুমেছিলে, ভোরেই বানিয়ে রেখেছি। তুমি মিষ্টিও বানাতে পারো? না, 2 দিনে শিখেছি। কাল বানিয়েছিলাম কিন্তু ভালো হয়নি, তাই তোমাকে আর দেইনি। আজকেরটা মোটামুটি ভালো হয়েছে। আহি মায়ের হাত ধরে বলল। ভাবছি যাদের মা আছে তারা রোজ এমন যত্ন পাচ্ছে, আর আমি আজ থেকে আবার একা হয়ে যাব। সালমা ফাউজিয়া আহির গালে চুমু খেয়ে বললেন। কেন একা হবে? যখনই তোমার মন চাইবে আমার কাছে চলে আসবে। আর আমি তোমার জন্য নতুন সিম কিনেছি, এখন তুমি আমাকেই সেই নাম্বার থেকেই ফোন করতে পারো। আচ্ছা। সালমা ফাউজিয়া এবার নিজের ঘরে গেলেন, একটা প্যাকেট এনে আহির হাতে ধরিয়ে দিয়ে বললেন। এটা পড়ে নাও, তোমাকে নিয়ে বের হব। আহি প্যাকেটটা হাতে নিয়ে খুশি হয়ে বলল। আমরা তাহলে ঘুরতে যাচ্ছি? সালমা ফাউজিয়া মুচকি হেসে বললেন। হুম। লাল হলুদ আভা শাড়ি পরে আহির সামনে এসে দাঁড়ালেন সালমা ফাউজিয়া। মায়ের দিকে তাকিয়ে আহি অবাক হয়ে বলল। একদম একই শাড়ি। সালমা ফাউজিয়া বললেন। তোমার জন্য কিনেছিলাম, তার সাথে মিলিয়ে আমিও একটা কিনেছি। মা মেয়ের টুইনিং হয়ে গেল। বাহ, আমার মা তো দেখছি বেশ স্মার্ট। তা তুমি শাড়িটা পরোনি কেন? আহি মুখ ছোট করে বলল। পড়তে পারি না। সালমা ফাউজিয়া আহির হাত ধরে তাকে নিজের সামনে দাঁড় করালেন। এরপর শাড়িটা হাতে নিয়ে আহির হাতে দিলেন। তারপর শাড়ির কুচি ধরে আহিকে শিখিয়ে দিতে লাগলেন। শূন্য আকাশে কালো মেঘেরা ভাসছে, সেই সাথে বাতাবরণে যোগ হয়েছে শীতল হাওয়া। হাওয়ার তালে বারান্দার পর্দাটি দোল খাচ্ছে। নিস্তব্ধ ঘরে দাঁড়িয়ে আছে আহি। সালমা ফাউজিয়া মেয়ের সামনে বসে কুচি ঠিক করছেন। তাদের কথোপকথনে নীরব ঘরটিতে মৃদু গুঞ্জন সৃষ্টি হলো। পুরো ফ্ল্যাটে সেই গুঞ্জন বাতাসের তালে ছড়িয়ে পড়েছে, আর প্রতি কোণায় গিয়ে জানিয়ে দিচ্ছে আজ বিদায় বেলা। মেয়েকে আয়নার সামনে বসিয়ে খোপা বেঁধে দিলেন সালমা ফাউজিয়া। তারপর নিজ হাতে সেই খোপায় গাঁদা ফুলের মালা লাগিয়ে দিলেন। আহি মায়ের হাত ধরে বসালো, মাকে নিজ হাতে সাজিয়ে দিল সে। এবার সালমা ফাউজিয়া আহির হাতে হলুদ ও লাল কাচের চুড়ি পরিয়ে দিলেন, আর আহি মায়ের জুতার ফিতা বেঁধে দিল। 2 জনই হাত ধরে নেমে পড়ল ভেজা রাস্তায়। ফুটপাত ধরে হাঁটলো কিছুক্ষণ, তারপর টঙের দোকানের সামনে দাঁড়িয়ে 2 জনই চা খেলো। রিক্সা নিয়ে সদ্য স্নাত শহরে মধ্যাহ্নবেলা উপভোগ করলো। এরপর সালমা ফাউজিয়া আহিকে নদীর পাড়ে নিয়ে গেলেন। 2 জনই নৌকায় উঠে বসলো। মাঝিকে বললেন পার ঘুরিয়ে আনতে। আহি নৌকার পাটা তনে বসে আঙ্গুল ডুবিয়ে
স্রোতস্বতীকে অনুভব করতে লাগলো। সালমা ফাউজিয়া মনে মনে বললেন, এই নদী আজ সার্থক হয়েছে, কারণ মা তার সন্তানকে কাছে পেয়েছে। এই 4টি দিন আমার জীবনের সবচেয়ে চমৎকার দিন হয়ে থাকবে। আমি আমার সাধ্যের মধ্যে আমার মেয়ের মুখে হাসি ফোটাতে পেরেছি। যদি রিজওয়ান কবিরকে দেখাতে পারতাম সব সুখ টাকা দিয়ে কেনা যায় না, কিছু সুখ ভালোবাসা দিয়েও কেনা যায়, তাহলে আমি পুরোপুরি সার্থক হতাম। মা মেয়ে নদীর পাড়ে হেঁটে সূর্যাস্তের সময়টুকু পার করলো। তারপর ফুটপাতে দাঁড়িয়ে দুইজনই ফুচকা খেয়ে বাসায় ফিরল। বাসায় এসে আহি ব্যাগপত্র গুছিয়ে নিল। এরপর কাপড় পাল্টে এসে ব্যাগ নিয়ে বের হতেই দেখলো সালমা ফাউজিয়া সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আহি মাকে কাঁদতে দেখে আর নিজেকে আটকে রাখতে পারল না। তারপর দুইজনই অনেকক্ষণ কাঁদলো। এরপর আহি চোখ মুছে বলল, ট্রেন ধরতে হবে আমাকে। সালমা ফাউজিয়া আর কিছু বললেন না। আহি এবার মায়ের চোখ মুছে দিয়ে বলল, এই 4 দিনে আমার নিজেকে একটু একা মনে হয়নি। আমার মনে যত দুঃখ জমানো ছিল, আমার মধ্যে থাকা সব হতাশা আক্ষেপ সব কিছুই আমি ভুলে গিয়েছিলাম। মা, আমার সুখী হওয়ার সবচেয়ে বড় মেডিসিন তুমি। তোমাকে পেলে আমার আর কিছুই লাগবে না। আমরা এখান থেকে পালিয়ে যদি বাইরের দেশে সেটেলড হয়ে যাই, তখন বাবা আমাদের কিছু করতে পারবে না। তার সব দাপট দেশেই, বাইরের দেশে সে কিছুই না। সালমা ফাউজিয়া মলিন মুখে বললেন, বাইরের দেশে যাওয়া, চাকরি নেওয়া, খরচ, এত টাকা কোথায় পাবো? তোমার বাবার টাকায় তুমি ইউকে থেকে পড়াশোনা করে এসেছো, তোমার নিজের কিছুই নেই। আহি সালমা ফাউজিয়ার কথাই দমে গেল। সে মনে মনে ভাবতে লাগলো কখন তার জীবনে আসার আলো ফিরে আসবে, কখন সে মুক্তি পাবে এই হিংস্র মানুষগুলোর হাত থেকে। 9টার ট্রেনে উঠে পড়ল আহি। সালমা ফাউজিয়া ট্রেন ছাড়া অবধি স্টেশনে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে যেতেই তার বুকটা খালি হয়ে গেল। আহিও নিঃশব্দে অশ্রু ফেলল। মা সন্তানের এমন বিচ্ছেদও কি হয়? প্রবাসী সন্তানকে বিদায় দিতে এসে কত মা নীরবে কাঁদেন। হোস্টেল ফেরা সন্তানদের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে কত মা দীর্ঘশ্বাস ফেলেন। কিন্তু এই বিচ্ছেদের যন্ত্রণা ভয়ঙ্কর, যেখানে মা মেয়ে একই শহরে থেকেও অনেক দূরে, যেখানে দণ্ড কথা বলতে গেলে শকুনের দৃষ্টি থেকে বাঁচতে হয়। স্বাধীন দেশে এমন পরাধীন জীবনটাই যে ভয়ঙ্কর, যেখানে একটাই ভীতি, যদি প্রিয় মানুষটিকে কাছে পেতে চাইলে তার নিথর শরীর ফেরত আসে। ভারী পুরুষালী স্বর কর্ণগোচর হতেই আহির ঘুম ভেঙে গেল। সে গায়ে জড়ানো কাঁথাটা হালকা সরিয়েই ভ্রু কুচকালো। এরপর রুমের দরজার দিকে তাকিয়ে দেখলো দরজা খোলা। আহি বার কয়েক পুষ্পকে ডাকলো, কিন্তু পুষ্পের সারা শব্দ নেই। আহি এবার কোমরে কাঁথাটা পেঁচিয়ে দরজার কাছে আসতে যাবে, তখনই একজন অপরিচিত ছেলের মুখোমুখি হলো। আহি তার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসলো। আগন্তুক ছেলেটি ফোনে কারোর সাথে কথা বলছিল। সে আহির হাসির কারণ বুঝতে না পেরে ভ্রু কুঁচকে তাকালো। আহি নিজের হাসি গিলে এক পা করে সামনে এগিয়ে ছেলেটির মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ করেই কাঁথাটা বিছানার উপর ছুঁড়ে মারলো আহি। দাঁতে দাঁত চেপে মনে মনে পুষ্পকে কিছুক্ষণ বকলো। তার এক বদ অভ্যেস, রাতে ঘুমানোর সময় হাঁটু অব্দি প্যান্ট পরেই সে ঘুমায়। এখানে এসেও আহি এমনই করেছে। গতকালই পুষ্পের আপুর বাসায় উঠেছে আহি। তৃষা আপু বাসায় একা থাকেন, তার স্বামী মেরিন ইঞ্জিনিয়ার। তিনি বাসায় খুব একটা আসতে পারেন না, কয়েক মাস পর পরই আসেন। তাই আহি নিজের বাসায় যেভাবে ঘুমায় এখানেও ওইভাবেই ঘুমিয়েছিল। জামা কাপড় পাল্টে বিছানায় শান্ত হয়ে বসলো আহি। নিজের কপালে নিজেই চাপড় মারল সে। মায়ের কথাগুলো মনে পড়তেই সে ভাবলো অন্তত বাইরে তাকে একটু শালীনভাবে চলতে হবে। আজ যদি এই অপরিচিত ছেলেটা তাকে এই অবস্থায় দেখে ফেলতো, তাহলে ভীষণ লজ্জায় পড়তে হতো আহিকে। দরজায় কড়া নাড়ার শব্দ হতেই আহি দরজা খুলে দিল। পুষ্প রুমে ঢুকে বলল, উঠেছিস তাহলে? আহি রাগী স্বরে বলল, দরজা খোলা রেখে গিয়েছিলি কেন? তুই জানিস না আমি ঘুমোচ্ছিলাম? ছেলে একটা কোথা থেকে চলে এসছে। পুষ্প মুখ ছোট করে বলল, সরি আহি,
হুড়োহুড়ি করে ছাদে গিয়েছিলাম, আমার জামাগুলো ওখানে শুকানোর জন্য দিয়ে এসেছি। আপুর বারান্দা তো অনেক ছোট, আর আপু অফিসে চলে যাচ্ছিল। ছাদের চাবিটা নাকি বাড়ির মালিককে দিয়ে যেতে হয়। আমি তো মালিককে চিনি না, আপুই দিয়ে যাবে। আচ্ছা, কিন্তু ছেলেটা কে? আরে, উনি উজ্জ্বল ভাইয়া। এখানে কেন এসছে? কেন আসতে বলেছিস? আমরা তো বাসায় পরশু যাচ্ছি। তো আমরা এখানে এসেছি, একটু ঘুরবো না? তো আরে, ভাইয়াই আমাদের ঘোরাবে। আমি তো এখানকার পথঘাট চিনি না, আর তুইও চিনিস না। উজ্জ্বলের কণ্ঠে পুষ্প বেরিয়ে পড়ল। আহি মায়ের দেওয়া সালোয়ার কামিজ পরেই রুম থেকে বের হলো। উজ্জ্বল আহিকে দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। আহি উজ্জ্বলের তাকানো দেখে হালকা হাসলো। আহিকে হাসতে দেখে সেও হাসি ফেরত দিল। এদিকে পুষ্প রান্নাঘর থেকে নাস্তা এনে ডাইনিংয়ে রেখে আহির দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। আহি ইশারায় জিজ্ঞেস করলো, কি? পুষ্প জোরেই বলল, আহি, তুই উল্টো জামা পরেছিস? আহি চোখ বড় বড় করে পুষ্পের দিকে তাকালো, তারপর মুখ ছোট করে উজ্জ্বলের দিকে তাকালো। দেখলো উজ্জ্বল মুখ চেপে হাসছে। আহি তা দেখে দ্রুত পায়ে হেঁটে আবার রুমে ঢুকে পড়ল। আহি রুমে ঢুকতেই উজ্জ্বল হাসতে লাগলো। পুষ্প তা দেখে বলল, ভাইয়া, তুই হাসিস না তো, তখন মেয়েটার ঘুরতেই বের হবে না। উজ্জ্বল হাসি আটকে বলল, তোর বান্ধবীর মাথা নষ্ট। চুপ কর, আমার বান্ধবীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবি না। এদিকে আহির জামাটা ঠিকভাবে পরে রুমের দরজা হালকা খুলে পুষ্পকে ডাকলো। পুষ্প আসতেই সে বলল, ভাই, আমার নাস্তাটা এদিকে পাঠিয়ে দে। আমি তোর ওই ভাইয়ার সামনে আর যেতে পারবো না। পুষ্প ভ্রু কুঁচকে বলল। আহি, রিল্যাক্স, এটা স্বাভাবিক। পুষ্প টেনে আহিকে রুম থেকে বের করে ডাইনিংয়ে নিয়ে এলো। আহি চেয়ার টেনে বসতেই উজ্জ্বল তার মুখোমুখি চেয়ার টেনে বসলো। আহি উজ্জ্বলের দিকে তাকিয়ে খাবার খাওয়াই মনোযোগ দিল। পুষ্প ডাইনিংয়ে নীরবতা দেখে এক নজর আহির দিকে তাকালো, আর এক নজর উজ্জ্বলের দিকে। সে বুঝতে পারলো আহি ইতস্তত বোধ করছে, তাই আহিকে স্বাভাবিক করার জন্যে সে বলল, আহি, তোকে একটা মজার গল্প বলি, শোন। উজ্জ্বল খাওয়া বাদ দিয়ে ভ্রু কুঁচকে পুষ্পের দিকে তাকালো। পুষ্প বলল, তখন আমি স্কুলে পড়তাম, ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলাম। উজ্জ্বল ভাইয়াও গিয়েছিল। ভাইয়া তখন ভার্সিটিতে পড়তো। আমাদের গ্রামের বাড়িতে গোসল ঘরটা বাড়ি থেকে একটু দূরে। ওখানে আবার কাপড় রাখার হ্যান্ডেল থাকে না, জামা কাপড় দরজায় ঝুলিয়ে রাখতে হয়। উজ্জ্বল গম্ভীর মুখে বলল। পুষ্প, খেয়ে নে, খাওয়ার সময় কথা বলিস না। পুষ্প বিরক্তির সুরে বলল। তুই চুপ কর। পুষ্প এবার খোশ মেজাজে বলল। এরপর শোন না আহি, ভাইয়াও গোসল করার জন্য জামা কাপড় নিয়ে গোসল ঘরে চলে গেল। উজ্জ্বল পুষ্পের কথা আটকে দেওয়ার জন্যে চেয়ার ছেড়ে উঠে পুষ্পের মুখ চেপে ধরল। পুষ্প উজ্জ্বলের হাত সরিয়ে দিয়ে গলা উঁচু করে বলল, তারপর আমাদের গ্রামের এক চাচা ভাইয়ের জামা প্যান্ট দরজার উপর থেকে নিয়ে পালিয়ে গেল। উজ্জ্বল চোখ রাঙিয়ে পুষ্পের দিকে তাকালো, আর তাকে ধরার জন্যে ডাইনিংয়ে চারপাশ ঘুরতে লাগলো। পুষ্পও ডাইনিংয়ের চারিদিকে ঘুরছে, আর উজ্জ্বলের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। আহি উৎসুক দৃষ্টিতে দুই ভাই বোনের খুনসুটি দেখছে। পুষ্প দৌড়তে দৌড়তে বলল, তারপর ভাইয়া তো পড়লো এক বিপদে। সেখানে দাঁড়িয়ে সে সবার নাম ধরে ডাকছিল, কিন্তু কেউই সাড়া দিল না। শেষমেশ কি হলো জানিস? পুষ্প কিছুক্ষণ হাসলো, তারপর বলল, গোসল ঘরের ওপর একটা কলা গাছ ছিল। ভাইয়া ওখান থেকে কলা পাতার ডাল ছিঁড়ে কিভাবে যেন কোমরে পেঁচিয়ে সেখান থেকে বের হয়েছিল। উজ্জ্বল এবার থেমে গেল। সে আহির দিকে তাকালো, দেখলো আহি শব্দ করে হাসছে। সে এবার পুষ্পের দিকে চোখ ছোট করে তাকালো। এদিকে আহি উজ্জ্বলকে অবাক করে দিয়ে উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলো, কলা পাতা কেন লাগিয়েছে? যেই কাপড় পরে গোসল ঘরে গিয়েছিল ওটাই পরে বের হয়ে আসতে পারতো। উজ্জ্বল আহির আগ্রহ দেখে সেখানে আর দাঁড়ালো না। সে অন্য রুমে চলে গেল। পুষ্প উজ্জ্বলকে চলে যেতে দেখে গলার স্বর উঁচু করে বলল, ওটাও দরজায় ঝুলিয়ে রেখেছিল, তাই কলাপাতাই তার একমাত্র আশ্রয়স্থল ছিল।
আহি উজ্জ্বলের যাওয়ার দিকে তাকিয়ে এবার পুষ্পের হাত ধরে চাপা স্বরে বলল, পুষ্প থাম, তোর ভাইয়া হয়তো রাগ করেছে। তোর এভাবে বলা উচিত হয়নি। আমি তো অপরিচিত একজন, এসব কথা বাইরের কাউকে বলে না। আরে রিল্যাক্স। না, কিসের রিল্যাক্স? সরি বলে আয়। পুষ্প চোখ ছোট করে বলল, মায়ের চেয়ে দেখছি মাসির দরদ বেশি। উজ্জ্বল যেই রুমে গিয়েছে আহি পুষ্পকে সেদিকে ঠেলে পাঠিয়ে বলল। যা না। পুষ্প বাধ্য হয়ে উজ্জ্বলের কাছে গেল। এদিকে উজ্জ্বল পুষ্পকে দেখে বলল, কেন এসছিস? তোকে নিয়ে আমি আর কোথাও যাচ্ছি না। আমি এখন নিজের কাজে বেরোবো। পুষ্প ব্যস্ত কণ্ঠে বলল, সরি 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 ভাইয়া, তুই না আমার লক্ষ্মী ভাইয়া, প্লিজ রাগ করিস না। আহি খুব ইতস্তত বোধ করছিল, আর তুইও ওর ওপর হেসেছিলিস, তাই তো সিক্রেট বলে কাটাকাটি করে ফেললাম। এভাবে কেউ কাটাকাটি করে? হ্যাঁ, ওর কিছুই কাটেনি, উল্টো আমার পুরো নাকটাই কেটে দিয়েছিস। পুষ্প ভ্রুকুচকে উজ্জ্বলের নাকের দিকে তাকিয়ে রইল। উজ্জ্বল বিরক্তির সুরে বলল, কি দেখছিস? দেখছি নাকটা তো আগের জায়গায় আছে। উজ্জ্বল বলল, যা, এখন বিরক্ত করিস না। আমি এখন আর বের হবো না, মানে বের হব না। হঠাৎ আহি দরজার কাছে এসে দাঁড়িয়ে উজ্জ্বলকে উদ্দেশ্য করে বলল, পুষ্পের সেই স্কুল থেকেই তার ছেঁড়া। কোথায় কি বলতে হয় ও জানেই না। আপনি ওর কথায় কিছু মনে করবেন না। আর এসব ছোটোখাটো ঘটনা সবারই সাথে ঘটে। আসলে আমার হাতে বেশি দিন সময় নেই। সিলেট অনেক বড় শহর, এটা তো দুদিনে ঘুরে দেখা সম্ভব না। তাই দুদিনে যতটুকু ঘুরে দেখা যায়, আর আপনি যদি আমাদের নিয়ে না যান, তাহলে আমরা যদি পথে হারিয়ে যাই। উজ্জ্বল আহির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আহি ঠোঁট ফুলিয়ে বলল, ভাইয়া প্লিজ। উজ্জ্বল আহির মুখের ভাব দেখে মৃদু হেসে বলল। আচ্ছা, তোমরা তৈরি হয়ে নাও। পুষ্প আহির কাছে এসে তাকে হালকা ধাক্কা দিয়ে বলল, ভাইয়া প্লিজ। বাহ বাহ বাহ, বেশ তো পটিয়ে ফেলেছিস আমার ভাইকে। আহি মুখ বাঁকিয়ে আহির কথা কেউ সহজে ফেলতে পারে না। আবার মুখটাকে অন্ধকার করে ফেলেছিস কেন? শুধু তারাই আমার কথা রাখেনি, যাদের আমি খুব বেশি গুরুত্ব দিয়েছিলাম। সবুজ পিঠির ভিড়ে দাঁড়িয়ে আছে একটি সাদা পরী। উজ্জ্বল স্তব্ধ হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটির সাদা ওড়নাটি হালকা হাওয়ায় উড়ছে। হঠাৎ পুষ্প তার চোখের সামনে হাত নাড়িয়ে বলল। উজ্জ্বল ভ্রুকুচকে পুষ্পের দিকে তাকালো। পুষ্প এক গাল হেসে বলল। উজ্জ্বল মুচকি হেসে বলল, আর আমি মিষ্টি মেয়েদের ভীষণ ভয় পাই। ভাইয়া সব মেয়ে কিন্তু রীতিকা হয় না। এসব কথা তুলিস না তো। কেন তুলবো না? এতদিন পর তোর সাথে দেখা হয়েছে, আর আমি এখনো সেই দেবদাসটাকেই দেখছি। ব্রেকআপের পর নতুন সম্পর্কে না যাওয়ার অর্থ এই নয় যে আমি এখনো মুভ অন করতে পারিনি। নিজেকেও সময় দিতে হয়, বুঝলি? বাই দ্য ওয়ে, রীতিকার কি অবস্থা? বিয়ে করে বড়ের সাথে সংসার করছে। ওর খবর নেওয়ার সময় আছে নাকি আমার? তৃষা আপু বলল শীঘ্রই তুই মামা হতে যাচ্ছিস। উজ্জ্বল বাঁকা চোখে পুষ্পের দিকে তাকালো। পুষ্প হেসে বলল, রীতিকার বাচ্চা তো তোকে মামা বলেই ডাকবে। আর যাই বলিস, তোকে বিয়ে করলে সত্যি কপাল খুলতো ওর। উজ্জ্বল দীর্ঘশ্বাস ফেলে বলল, তখন বেগাচ্ছিলাম, তাই ছুটিয়ে প্রেম করার সময় পেয়েছি। এখন কাজে ব্যস্ত থাকি, তাই এসব ফাউল কাজে সময় দিতে পারছি না। আর ঋতিকার কথা আমাকে বলিস না, ও নিজের সংসারে ভালোই আছে। পুষ্প এবার আহির দিকে তাকিয়ে বলল, আহি কিন্তু সত্যি মিষ্টি, তুই ট্রাই করতে পারিস। বেশি মিষ্টি মেয়েরা বাবা মার বাধ্য সন্তান হয়। এমন বাধ্য সন্তানের প্রেমে পড়ে দ্বিতীয়বার দেবদাস হতে চাই না। পুষ্প দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি আহির ভাগ্য রীতিকার মতো হতো। মানে? ওকে দেখ, চা বাগানে এসে কেমন হাসছে। ওকে এভাবে হাসতে দেখি না কত বছর। কি হয়েছে ওর? অনেক কিছুই হয়েছে, কিছু জানি, কিছু এখনো অজানা। মেয়েটা ভীষণ চাপা স্বভাবের। স্কুলে ওকে যেই রূপে দেখেছি, তখন আর এখনের আহির মধ্যে বিস্তর পার্থক্য। কেমন পার্থক্য? মিস্টার রেজওয়ান কবিরকে চিনিস? উজ্জ্বল কিছুক্ষণ ভেবে বলল, বিজনেসম্যান রিজওয়ান কবিরের কথা বলছিস? হুম, চিনি তো। তাকে কে না চেনে? উনি আহির বাবা। উজ্জ্বল চোখ বড় বড় করে পুষ্পের দিকে তাকালো। পুষ্প বলল, ভীষণ চাপে রেখেছে ওকে। ও
ওর বাবা মার ডিভোর্স হয়ে গেছে, মায়ের সাথে দেখা করার সুযোগই পায় না, লুকিয়ে লুকিয়ে দেখা করে। এখন খানস গ্রুপের এমডির সাথে তার বিয়ে ঠিক করেছে। উজ্জ্বল অবাক কণ্ঠে বলল, তাজওয়ার খান? চিনিস নাকি? হ্যাঁ, ক্রিমিনাল একটা। কতগুলো কেস জমেছে জানিস? ভীষণ ড্যান্সার লোক। পুষ্প উদ্বিগ্ন কণ্ঠে বলল। ওই ছেলেটার সাথেই আহির বিয়ে দেবে। উজ্জ্বল অবাক দৃষ্টিতে আহির দিকে তাকালো। এমন হাস্য উজ্জ্বল একটা মেয়ের জীবনে এত ঝামেলা! লাক্কাতুরা চা বাগান ঘুরে মালিনী ছড়া চা বাগান চলে গেল তারা। আহি ছোট একটা বেঞ্চে একা একা বসে আছে। পুষ্প ছবি তুলতে ব্যস্ত। উজ্জ্বল খেয়াল করলো আহি একা বসে আছে। সে পুষ্পের হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে বলল, তুই ছবি উঠাচ্ছিস আর তোর ফ্রেন্ড একা বসে আছে, ওকে ডাক, ও সহ ছবি উঠাক। ডেকেছি, বলল ভালো লাগছে না। তাহলে তুই নিজের ছবি নিজে ওঠা, আমি আর তোর ক্যামেরাম্যান হতে পারবো না। উজ্জ্বল কিছুক্ষণ পর আহির পাশে এসে বসলো। আহি এক নজর উজ্জ্বলের দিকে তাকিয়েই পুষ্পের দিকে তাকালো। উজ্জ্বল নীরবতা ভেঙে বলল, তুমি ছবি তুলবে না? না, ভালো লাগছে না। কেন, জায়গাটা পছন্দ হয়নি? হয়েছে, অনেক সুন্দর। আহি কথাটি বলেই মলিন হাসলো আর মনে মনে বলল, মনে আনন্দ না থাকলে পৃথিবীর কোনো সৌন্দর্যই মানুষকে আকর্ষণ করতে পারে না। উজ্জ্বল কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, বন, পাহাড় আর সমুদ্র, এই তিনটির মধ্যে তোমার প্রিয় স্থান কোনটি? আহি মুচকি হেসে বলল, বন। কেন? কারণ বন বনানীর ভিড়ে অনেক রহস্য লুকিয়ে থাকে। সমুদ্র বুঝি রহস্য নেই? সমুদ্রের রহস্য ভেদ করা সহজ নয়। কোনো না কোনো অজানা তথ্য থেকেই যায়, আর সেই রহস্য ভেদ করা যায় না। তাকে রহস্য বলা যায় না, তাকে বলতে হয় মায়াজাল। আপনি যতই সেই জালে নিজেকে জড়াবেন ততই হারিয়ে যাবেন। কিন্তু বনভূমির রহস্যগুলো সহজেই খুঁজে বের করা যায়। দরকার শুধু ইচ্ছে আর শক্তি, দরকার শুধু ইচ্ছে শক্তি আর সুযোগ। কিন্তু অনেকেই সেই সুযোগ পায় না বা ইচ্ছে শক্তি থাকে না। উজ্জ্বল ভ্রুজোড়া কুঁচকে বলল, অনেক জটিল কথা। তুমি কি নিয়ে পড়ছো? সাহিত্য নিয়ে। তাই বলি, কথার মধ্যে আলাদা গভীরতা আছে। সহজ সরল মানুষ এসব বুঝবে না। আহি হাসলো, পরক্ষণেই জিজ্ঞেস করলো, আপনার পড়াশোনা? আমার পড়াশোনা অনেক আগেই শেষ হয়ে গেছে। বর্তমানে আমি একজন লয়ার। আহি অবাক হয়ে বলল। আপনি লয়ার? উজ্জ্বল হালকা হেসে বলল। হ্যাঁ, অবাক হওয়ার মতো কিছু না। আহি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, এমন কোনো কেস পেয়েছেন যেখানে প্রাপ্তবয়স্ক মেয়ে অভিভাবকের হাতে জিম্মি? উজ্জ্বল আহির দিকে তাকালো, সেকেন্ড খানিক পর বলল, তোমাকে কেউ জিম্মি করে রেখেছে? আহি উজ্জ্বলের প্রশ্ন শুনে মলিন মুখে তার দিকে তাকালো। উজ্জ্বল বলল, আমি এমন কেস পাইনি, তবে এমনটা হওয়া অস্বাভাবিক নয়। আহি উজ্জ্বলকে কিছু বলতে গিয়েও বলল না। উজ্জ্বল আহির দিকে তাকিয়ে বলল, অভিভাবক যদি জিম্মি করে রাখে তাহলে কেস করার নিয়ম আছে। এমন কোনো আইন নেই যেখানে অভিভাবক হলেই তার পক্ষে রায় যাবে। সত্যটাও বিচার করে দেখা হয়। আর অনেক বাবা মা আছেন যারা তাদের সন্তানদের জন্য ফেরেশতা হয় না। কিছু জালিমও আছে, তাদের জন্য আইনগত ব্যবস্থা আছে। প্রভাবশালী কারোর জন্য আলাদা আইন আছে? আহির কথাই উজ্জ্বল চুপ হয়ে গেল। এই দেশে প্রভাবশালীরা পার পেয়ে যায়, এটাই নিয়ম। আহি উজ্জ্বলকে চুপ থাকতে দেখে মলিন হাসলো আর বলল, দেখেছেন, আপনি উত্তর দিতে পারলেন না। সত্যটা কি জানেন? আইনের দৃষ্টিতে সবাই সমান নয়। আসামি যদি প্রভাবশালী হয় তাহলে কোনো ধারাই আপনি তাকে দণ্ডিত করতে পারবেন না। উজ্জ্বল বলল, আধুনিক সমাজে একটা শব্দ খুবই প্রচলিত, কি? ভাইরাল। আহি জিজ্ঞাসু দৃষ্টিতে উজ্জ্বলের দিকে তাকালো। উজ্জ্বল বলল, মিডিয়া অনেক বড় শক্তি। কেউ যদি ভিকটিম হয় আর আইনের দৃষ্টিতে সে যদি সুষ্ঠু বিচার না পায়, তাহলে তার জীবনের একমাত্র শক্তি মিডিয়া আর পাবলিক। মিডিয়া দরকার নিউজ, পাবলিকের দরকার বিনোদন, বিষয় আর হই হই করার একটা সোর্স। মাঝখানে লাভ হবে সেই ভিকটিমের। অন্তত কয়েক মাসের জন্য হলেও প্রভাবশালীদের হাতের মুঠোয় আবদ্ধ করা যাবে। আর যদি লেজ বের করা যায়, যেমন একটা সূত্র ধরে অন্য একটা তথ্য ফাঁস করার ট্রেন্ড চালু করা যায়, তাহলে অপরাধীর সাহায্যকারীরা তার কাছ থেকে দূরে সরে যাবে। আর তখন সে টাকা নিয়েও
কোনো মানুষকে কিনতে পারবে না। আহি উজ্জ্বলের দিকে ঘুরে বসে বলল, কিভাবে মিডিয়ার কাছে এমন তথ্য পৌঁছানো যাবে? ভাইরাল হতে হবে, তবে এতটা সহজ নয়। অনেক শক্ত প্রমাণ, দৃঢ় মনোবল আর মানসিক শক্তি লাগবে। মিডিয়া নয়তো ভিকটিমকেই রোস্ট করে ছেড়ে দেবে। আহি দীর্ঘশ্বাস ছাড়ল। এত শক্তি নেই তার। নিজের জন্যে একমাত্র সেই জীবিত। কাউকে তার জীবনের ঝামেলায় জড়িয়ে সংকটে ফেলতে চায় না আহি। বিকেলে উজ্জ্বল আহি আর পুষ্পকে নিয়ে গেল ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে। সেখানে পৌঁছতে পৌঁছতেই আকাশ মেঘলা হয়ে গেল। পুষ্প নিচের ক্যামেরা উজ্জ্বলকে ধরিয়ে দিয়ে বলল, ভাইয়া তাড়াতাড়ি কয়েকটা ছবি উঠিয়ে দে, বৃষ্টি শুরু হয়ে গেলে আমার সিলেটে আসাটাই বৃথা হয়ে যাবে। উজ্জ্বল এক নজর আহির দিকে তাকালো। দেখলো আহি একটা পাথরের উপর বসে স্বচ্ছ পানিতে তার পা দুটি ডুবিয়ে রেখেছে, আর একটু পরপর সে পা দুটি ঝাঁকিয়ে পানির সাথে খেলছে। উজ্জ্বল পুষ্পকে কয়েকটা ছবি উঠিয়ে দিয়ে বলল, তুই ভীষণ অস্থির। তোর ছবি তুলে দিতে দিতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। পুষ্প ঠোঁট ফুলিয়ে উজ্জ্বলের দিকে তাকালো আর টান দিয়ে নিচের ক্যামেরাটা নিয়ে নিল। উজ্জ্বল ক্যামেরাম্যানের পথ থেকে মুক্তি পেয়ে ধীর পায়ে আহির কাছে এসে দাঁড়ালো। আহি উজ্জ্বলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ছবি তুলে দিচ্ছেন না যে পুষ্পকে? উজ্জ্বল বলল, অনেক তো উঠিয়ে দিয়েছি, এখন একটু আশেপাশে ঘুরে দেখুক। এত ছবি দিয়ে কি করবে মেয়েটা? আহি নিঃশব্দে হাসলো। উজ্জ্বল বলল, তুমি কি ছবি কম উঠাও? খুব একটা তুলি না, আমার স্ক্যান করতে ভালো লাগে। বেশ তো, স্ক্যান কোডের স্মৃতিতে অনেকদিন গেঁথে থাকবে, তবে ছবি একটা তুলে রাখতে হয়। আহি হাঁটুতে মাথা রেখে বলল, শিল্পীদের ছবি তুলতে হয় না, তারা ছবি বানিয়ে ফেলে। উজ্জ্বল আহির পাশে বসে বলল। তুমি শিল্পী? আহি উজ্জ্বলের দিকে তাকিয়ে মৃদু হাসলো, বলল, অনেকদিন ছবি আঁকিনি, তবে একটা সময় অনেক ছবি এঁকেছিলাম। ছবি আঁকা আমার স্বপ্ন ছিল, আমার ভালোবাসা ছিল, আমার বেঁচে থাকার শক্তি ছিল। এখন হারিয়ে ফেলেছি। স্বপ্ন, ভালোবাসা, শক্তি কিছুই আর নেই। আছে শুধু আমি আর আমার অতীত। এখন একটা ছবি এঁকেই না দেখো, দেখবে আবার সব ফিরে পাবে। উজ্জ্বলের কথা শুনে আহি চকিত দৃষ্টিতে তার দিকে তাকালো। উজ্জ্বল আহির চাহনি দেখে বাকরুদ্ধ হয়ে পড়ল। গভীর আর অস্থির নয়ন জোড়া কিছু একটা তো বলতে চাইছে। ভাষা ভাষা জল জমেছে সেই নয়ন জোড়ায়। উজ্জ্বল চোখ সরিয়ে নিল। আরও কিছুক্ষণ তাকিয়ে থাকলে নিশ্চিত প্রেমে পড়ে যেত। আহি তার হাঁটু আঁকড়ে ধরে বলল, আমি শত ছবি আঁকলেও কিছুই ফিরে পাবো না। যেটা হারিয়ে যায় সেটা ফিরে আসে না। যদি আসে তাহলে হারিয়ে যাওয়াটা বেমানান। উজ্জ্বল ভাবুক মনে বলল। যদি আসে? কি আসবে? যেটা হারিয়ে গেছে। আহি মলিন হাসলো, বলল, আমার হয়ে আসলে আমি হারিয়ে যেতেই দিব না। যদি আমার না হয় তাহলে সেটা আমি ছুঁয়েও দেখব না। সব জিনিসই আমার একার চাই। কারো স্পর্শ থাকুক, সেটা আমার সহ্য হয় না। যেমন আমি আমার বাবা মা একমাত্র মেয়ে, মাও আমার একার, বাবাও একদিক দিয়ে আমারই। ভাগ করে নেওয়া আমি শিখিনি। আমার জিনিসের ভাগ আমি কাউকেই দিই না। যেহেতু হারিয়ে যাওয়ার স্বপ্ন আমার ভাগের ছিল না, তাই আমি যেতে দিয়েছি। উজ্জ্বল ভ্রুকুচকে বলল। স্বপ্নটা কি কোনো মানুষকে ঘিরে? আহি ভাবুক কণ্ঠে বলল, স্বপ্নটাই একটা রহস্য, সেটা অজানা থাকাই ভালো। তোমার ফিলোসফি আমাকে পাগল করে দিচ্ছে। লয়ার হয়ে এইটুকু নিতে পারছেন না? আসামিদের তালগোল পাকানো কথাই তো পেঁচিয়ে যাবেন। ভাগ্যিস আসামিরা তোমার মতো ফিলোসফি নিয়ে চলে না। তবে আমি তোমার ফিলোসফিকে বুঝে নিয়েছি, কিন্তু প্রকাশ করতে যাচ্ছি না। যেটা তুমি জানাতে চাও না সেটা জেনে যাওয়ার অহংকার আমি রাখবো না। আহি শব্দ করে হাসলো। পুষ্প আহির হাসির শব্দ শুনে পেছন ফিরে উজ্জ্বলের দিকে বাঁকা চোখে তাকালো। উজ্জ্বল পুষ্পের চাহনি দেখে আহির পাশ থেকে একটু সরে বসলো। পুষ্প মনে মনে বলল, দেবদাস বাবু দেখছি এবার জুলিয়েট খুঁজে নিয়েছে। সন্ধ্যার পর উজ্জ্বল আহি আর পুষ্পকে তৃষার বাসার সামনে নামিয়ে দিল। যাওয়ার আগেই উজ্জ্বল গাড়ির কাজ নামিয়ে আহিকে উদ্দেশ্য করে বলল। কাল কোথায় যাবে? আহি পেছন ফিরে উজ্জ্বলের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি ফেরত দিয়ে বলল। আপনি যেখানে নিয়ে যান। পুষ্প গলা খাকারি দিয়ে বলল,
ব্যাস ব্যাস, অনেক হয়েছে, কাল না হয় দেখা যাবে। উজ্জ্বল কপাল কুঁচকে পুষ্পের দিকে তাকালো। পুষ্প গাড়ির কাছে এসে বলল। একদিনে রোমিও হওয়া যায় না, একটু সময় নিলে ভালো। উজ্জ্বল মুখ বাঁকিয়ে বলল। তোর মাথায় গোবর ছাড়া কিছুই নেই, আমি জাস্ট ফর্মালিটি মেনটেন করছি। খুব ভালো, তোর ফরমালিনযুক্ত ফর্মালিটি দেখাতে হবে না। তোরা তো কেন চলছে? ছবি তুলে দিলি তাই? নাকি দেবদাস থেকে প্রমোশন পেয়ে রমি হয়ে যাচ্ছি আর তুই ঋতিকার নাম ধরে আর জ্বালাতে পারবি না তাই? কোনটা? দুটোই। একটা ছবিও তুই সুন্দর করে তুলে দিসনি, ইচ্ছে করে করেছিস সব। ভালো করেছি। এবার আমাকে ভবিষ্যতে আর ক্যামেরাম্যান বলবি না, বানাবিও না। পুষ্প মুখ ছোট করে উপরে চলে এলো। এদিকে আহি ফ্রেশ হয়ে মাত্রই বিছানায় শরীর এলিয়ে দিয়েছে। তখনই তাজওয়ারের কল এলো। তাজওয়ারের নম্বর দেখেই আহির মেজাজ বিগড়ে গেল। সে কলটা কেটে রাতের নম্বরে ডায়াল করলো। ওপাশ থেকে সাথে সাথেই কলটা রিসিভ হলো। আহি বলল। ফোন হাতে নিয়ে বসেছিলি নাকি? রাত গম্ভীর কণ্ঠে বলল। বান্ধবীকে পেয়ে বন্ধুর কথা মনেই রাখিসনি? সরি, সকাল থেকে বাইরে ছিলাম। কোথায় কোথায় গেলি? এই চা বাগান, সাদা পাথর, এই 2 জায়গায় গেলাম। ভালো তো। এখন কেমন আছিস বল? ভালো আছি, তবে মাকে মিস করছি। কথা হয়েছে? হ্যাঁ। রাত কিছুক্ষণ চুপ করে রইল। আহিও নীরব। রাত এবার নীরবতা কাটিয়ে বলল। আহে, তোকে অনেকদিন দেখিনি, তাই কেমন যেন অস্থির লাগছে। কেন? জানি না। মন খারাপ তোর? রাত মলিন মুখে বলল। না। তোর এই না মানেই তো হ্যাঁ। বল না রাত, কি হয়েছে? রাত প্রসঙ্গ পাল্টে বলল। তুই কখন আসবি? আসবো তো আগামীকাল। কয়টায় আসবি? রাত হবে। পুষ্পের সাথে আসবি? আসার তো ইচ্ছে আছে, এখন সিচুয়েশনের উপর নির্ভর করছে। বাবা যদি তাজওয়ারকে পাঠায় তাহলে ওর সাথেই আসতে হবে। রাতে ওই ছেলের সাথে আসবি? ভালো লাগছে না আহি, আসিস না এভাবে। তুই ভয় পাচ্ছিস? অবশ্যই পাচ্ছি। আহি নিঃশব্দে হাসলো, বলল। কিছু হবে না আমার। ও আমার সাথে খারাপ কিছু করবে না। ওভার কনফিডেন্স রাখা ভালো না। বাসে করে আসিস, হ্যাঁ? ট্রেনে আসলে ক্যাবিন ভাড়া করিস না। ওই ছেলের সাথে একা এক সেকেন্ডও থাকবি না। আহি মিষ্টি হেসে বলল। হাসছিস কেন? তুই যখন পৃথিবীর আলো দেখেছিস তখন আমি ঠিকভাবে দাঁড়াতেও পারতাম না। ইস, যদি তুই আমার বাবা হতি। চুপ কর। তুই যদি আমার মেয়ে হতি, কয়েকশো বার তোর কান মলে দিতাম। সাহস থাকলে দে, আমিও তোর কান মোলে টেনে ছিঁড়ে কান ছাড়া করে ছাড়তাম। বাবার সাথে বেয়াদবি? কি দিন দেখতে হচ্ছে। মেয়েকে বেশি শাসন করলে এমনই হয়। ছি ছি, এমন ব্যবহার দেখার আগে আমি মরে কেন গেলাম না? সন্তানের কাছে এমন ব্যবহার মোটেও কাম্য নয়। আহি রাতের কথা শুনে হাসতে লাগলো। রাত মুচকি হেসে বলল। আচ্ছা, রেস্ট নে, পরে কথা হবে। আহি কল কেটে দিতেই রাত ফোনটা বুকের উপর রেখে মুচকি হাসলো আর মনে মনে বলল। তোর এই মিষ্টি হাসিটাই আমার মন ভালো করার ওষুধ। মিস ইউ আহি। রাতের কল কাটতেই আহির ফোনে আবার তাজওয়ারের কল এলো। এবার আহি ফোন সাইলেন্ট করে দিয়ে মনে মনে বলল। সখানে কল দেওয়ার পরেই আমি তোমার কল রিসিভ করব। মিস্টার তাজওয়ার খান, তোমাকে বুঝতে হবে আহির অ্যাপার্টমেন্ট পাওয়া এত সহজ নয়। আহি সিঁড়ি বেয়ে নেমে দেখলো উজ্জ্বল একটা ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আহিকে দেখে উজ্জ্বল মৃদু হাসলো। উজ্জ্বল তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখিয়ে দিয়ে বলল। আমার বন্ধু রইস। আহি রইসের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি ফেরত দিল। রইসও হালকা হেসে উজ্জ্বলের দিকে তাকালো। রইসের কৌতুকময় চাহনি দেখে উজ্জ্বল চোখ ছোট করে তার দিকে তাকালো। রইস তা দেখে মুখ ঘুরিয়ে নিল। এদিকে পুষ্প নিচে নেমে রইসকে দেখে বলল। ভাইয়া, আপনিও যাচ্ছেন? রইস হেসে বলল। হ্যাঁ। পুষ্প এক গাল হেসে মনে মনে বলল। ভালোই হয়েছে, রইস ভাইয়াকে বললে উনি নিশ্চিত আমার ছবি উঠিয়ে দেবেন। রাতারগুল সোয়াম্প ফরেস্ট পৌঁছতেই আহির ফোন বেজে উঠল। আহি ব্যাগ থেকে ফোন বের করে দেখলো তাজওয়ারের ৭৫তম কল। কাল সারা রাত ফোন দিয়েছে সে।
আহি ফোন সাইলেন্ট করেই ঘুমিয়ে পড়েছিল। সকাল থেকেই অনবরত কল দিচ্ছে তাজুয়ার, একটুও বিরতি দিচ্ছে না। আহি বিরক্ত হয়ে যাচ্ছে তার কল দেখে। এরই মধ্যে মিসেস লাবণীও কয়েকবার ফোন করেছেন। আহি ফোনের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তখনই উজ্জ্বল বলে উঠল। নৌকা ভাড়া করে ফেলেছি, চলো। আহি নৌকায় উঠেই একপাশে গিয়ে বসলো। তখনই আবার ফোন বেজে উঠল। পুষ্প বলল। বারবার তোকে কে কল করছে? আহি ফোনটা বের করে কাটতে যাবে, দেখল রিজওয়ান কবির কল দিয়েছেন। বাবার কল দেখেই আহি পুষ্পের দিকে তাকিয়ে হাতের ইশারায় চুপ থাকতে বলল। এদিকে উজ্জ্বল আহির ভীত আখি চোরার দিকে তাকিয়ে আছে। আহি কল রিসিভ করতেই রিজওয়ান কবির বাজখাই সুরে বললেন। তাজওয়ার তোমাকে কল দিচ্ছে, তুমি ধরছো না কেন? আহি মলিন মুখে বলল। এই মাত্র ফোন হাতে নিয়েছি, ফোনটা ব্যাগে ছিল, বিয়ে বাড়ি বলে কথা। আহি মলিন মুখে বলল। উজ্জ্বল আর রইস ভ্রু কুচকে আহির দিকে তাকালো। আহি চোখ মুখ কুচকে রেখেছে। রিজওয়ান কবির বললেন। তাজওয়ার সিলেটে পৌঁছে গেছে, তুমি ওকে অ্যাড্রেস দাও, তোমাকে নিতে যাবে। এখন হ্যাঁ। বাবা, আমি পুষ্পের সাথে ঘুরতে বের হয়েছি, বাসায় ফিরে দিই। কার বাসায়? আই মিন বাড়িতে, পুষ্পের বাড়িতে গিয়েই দিব। এখন অন্তত তাজওয়ারকে জানিয়ে দাও, ও অস্থির হয়ে যাচ্ছে। আহি দাঁতে দাঁত চেপে বলল। অস্থির হলে হোক। কি? আচ্ছা, আমি কল ব্যাক করছি, ওকে? আহি বাবার কল কাটতেই পুষ্প জিজ্ঞেস করলো। কি বলেছে আঙ্কেল? আহি বিরক্তির সুরে বলল। তাজওয়ার আমাকে নিতে সিলেট চলে এসছে। তখনই আবার আহির ফোনে কল এলো। আহি এবার কল রিসিভ করতেই ওপাশ থেকে ঝাঝালো কণ্ঠে তাজওয়ার বলল। তোমার এই অ্যাটিটিউড তোমাকে নিয়েই ডুববে। আহি শান্ত কণ্ঠে বলল। আমি ফোনের কাছে ছিলাম না। তাজওয়ার আহির কণ্ঠ শুনেই চুপ হয়ে গেল। আহি কোনো সারা শব্দ না পেয়ে বলল। মরে গেছো? তাজওয়ার হালকা হেসে বলল। কাইন্ড অফ। তোমার মিষ্টি কণ্ঠটা শুনলে আমার হৃদস্পন্দন বেড়ে যায়। তাহলে তোমার ডক্টর দেখানো উচিত। তুমি তো আমার ডাক্তার। তো স্টুপিড। তাজওয়ার গম্ভীর মুখে বলল। আহি, বাইরে আছো মনে হচ্ছে। হ্যাঁ। বাইরে আমার সাথে এমন ভাষায় কথা বলবে না, আই ডোন্ট লাইক ইট। আহি তাচ্ছিল্যের সুরে বলল। অ্যান্ড আই ডোন্ট কেয়ার। আহি কল কেটে দিয়েই ফোনটা বন্ধ করে দিল। পুষ্প আহির হাত ধরে বলল। রিল্যাক্স আহি, এখন এসব না ভেবে এই সময়টা উপভোগ কর। আহি নৌকার পাটাতনের উপর উঠে বসলো। সরু খাল বেয়ে নৌকাটি জলাবনে ঢুকে পড়ল। বৃষ্টি পড়ায় পানির পরিমাণ বেড়ে গেছে। ভেজা গাছের গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। হালকা সমীরণ বয়ে যাচ্ছে। সকালে বৃষ্টি পড়েছিল, তাই স্যাঁতসেঁতে ভাবটা এখনো কাটেনি। উজ্জ্বল এবার আহির সামনে এসে বসলো। আহি উজ্জ্বলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। জায়গাটা সুন্দর। উজ্জ্বল বলল। কিন্তু তোমার মুখভঙ্গি দেখে মনে হচ্ছে এর চেয়ে বিরক্তিকর জায়গা দ্বিতীয়টা নেই। আমার বন ভালো লাগে, আর এখানে তো বন আর জলের স্বাদ একসাথেই পাওয়া যাচ্ছে। উজ্জ্বল মুচকি হাসলো। পুষ্প বলল। আহি, একটা গান কর না, অনেকদিন তোর কণ্ঠে গান শুনি না। উজ্জ্বল অবাক কণ্ঠে বলল। গানও পারো তাহলে? আহি বলল। না, স্কুলে হালকা পাতলা গেয়েছি। হালকা পাতলা গান গাওয়া যায় না কি? পুষ্প শব্দ করে হাসলো আর বলল। আহি ভালোই গান করতো, চর্চায় থাকলে সঙ্গীত শিল্পীদের হার মানাতে হতো। এবার রইস বলল। তাহলে শুনিয়ে দাও। বনভূমির মাঝখানে জল, সেই জলে ভেসে যাচ্ছে নৌকা। নৌকায় বসে আছে এক তরুণী, তার কণ্ঠে মিষ্টি মধুর গান। উজ্জ্বল বলল। আর তার হাত আছে অজানা গল্প। আহি ভ্রুকুচকে উজ্জ্বলের দিকে তাকালো। উজ্জ্বল তার ব্যাগ থেকে ছোট একটা ক্যানভাস আর কিছু রং ও তুলি বের করলো। পুষ্প মুখে হাত দিয়ে বলল। ভাইয়া, তুই তো সেই কাজ করেছিস। আহি ক্ষীণ কণ্ঠে বলল। আমি অনেকদিন ছবি আঁকিনি। উজ্জ্বল বলল। আজ আঁকবে। শিল্পীদের মন হালকা হয় ছবি এঁকে। উজ্জ্বলের জোড়াজুড়িতে আহি ক্যানভাসটি হাতে নিল। গাছপালার শাখা প্রশাখায় ঢেকে আছে শূন্য আকাশের অনেক অংশ। আহি সেই ডালপাতার ফাঁক দিয়ে আকাশটা দেখার চেষ্টা করছে। রইস বলল। আহি পাশাপাশি গানও গেও।
আহি দীর্ঘশ্বাস ছাড়ল। সে এবার পাটাতনের উল্টো দিকে ঘুরে পা দুটি ঝুলিয়ে বসল। সবাই আহির দিকে তাকিয়ে আছে। আহি চোখ বন্ধ করল। চোখের সামনে ভেসে উঠল সেই এক্সিবিশনের দিন, যেদিন আফিফ তার ছবি এঁকেছিল। আহি এবার কণ্ঠে গান ধরল। সব কিছু বদলে গেল এক রাতের নিমিষে। তুমি হারিয়ে যাবে বলেছিলে কবে, আজ তোমায় হারিয়ে আমি একা এই রাতে। ভাবনাতে তোমাকে খুঁজেছি কি তবে, জানি তুমি কখনোই ফিরে আসবে না। আফিফ ক্যাম্পাসের বারান্দায় এসে দাঁড়ালো। অনেক দিন আহি ক্লাসে আসেনি। মেয়েটা হঠাৎ কোথায় হারিয়ে গেছে আফিফ বুঝতে পারছে না। বারবার তার মনে একটা প্রশ্নই হানা দিচ্ছে। আহে কি ভালো আছে? আজ চট্টগ্রামের আকাশ মেঘলা। ভোর থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। আফিফ সেই বৃষ্টির ধারার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখের সামনে ভেসে উঠেছে আহির সেই কান্না ভেজা চোখ দুটি। মনে হচ্ছে আকাশটাই আহি, মেঘগুলো তার চোখ আর বৃষ্টির ধারা তার অশ্রুকণা। এদিকে রাত আজ ক্যাম্পাসে যায়নি। সেও বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর তার কানে বাজছে সেই একই গান। ফিরে এসেছি ভালোবেসে তোমায় আমি প্রতিটি বার, সব ব্যথা ভুলে সব কষ্ট ফেলে এসেছি আজই আমি তোমার কাছে। তবু তুমি নেই আজ আমার পাশে, হারিয়ে গেছো তুমি বহু দূরে। তিনজোড়া চোখ বিষণ্ণ বন এক আকাশের নিচে। রাত বৃষ্টি স্পর্শ করে বলল, আহি তুই কি কখনো আমার হয়ে ফিরবি? এদিকে আহি রং মেখে তুলিটা রাঙিয়ে নিল আর মনে মনে বলল। অন্যদিকে আফিফ কয়েক পা পিছিয়ে দেওয়ালে হেলান দিয়ে আন মনে বলল, তোমাকে নিয়ে ভাবার অধিকার নেই, তবুও ভাবছি, কারণ সেই দিনগুলোতে আর ফিরে যাওয়া সম্ভব না। আহি হাত ধুয়ে ক্যানভাসটি নৌকায় রেখেই নেমে পড়ল। উজ্জ্বল ক্যানভাসটি হাতে নিয়ে বলল। আহি পেছন রেখে যাচ্ছ? ফিরে ক্যানভাসটির দিকে তাকিয়ে বলল, এই স্মৃতি ক্ষণিকের, আমি এটা এখানেই রেখে যেতে চাই। আহি কথাটি বলেই চলে গেল। উজ্জ্বল আহির আঁকা ছবিটির দিকে তাকালো। খুব এলোমেলো একটা ছবি, হিজিবিজি রং মাখানো। উজ্জ্বলের কাছে কেন যেন মনে হলো এই ছবির কোনো বিশেষ অর্থ আছে। আরও গভীরভাবে ছবিটি দেখলে এর অর্থ বোঝা যাবে। উজ্জ্বল ক্যানভাসটি একটা পলিথিন দিয়ে মুড়িয়ে ব্যাগে ঢুকিয়ে নিল। সন্ধ্যায় ব্যাগপত্র গুছিয়ে তৃষা আপুর কাছ থেকে বিদায় নিয়ে নিচে নামলো আহি আর পুষ্প। আহির চোখে মুখে বিরক্তির রেখা ফুটে উঠেছে। উজ্জ্বল ভ্রুকুচকে পুষ্পকে জিজ্ঞেস করলো, আহির কি হয়েছে? পুষ্প মুখ ছোট করে বলল, তাজবার খান নিতে আসবে নাকি? তোর সাথে তো ফিরতে পারতো। সেটাই তো ভাই, কেউ যদি আঙ্কেলকে এই সহজ কথাটা বোঝাতে পারতো। আহি গাড়িতে বসেই চুপ করে রইল। গন্তব্য রেল স্টেশন। নীরবতা বিরাজ করছে সবার মাঝে। উজ্জ্বল ড্রাইভারের পাশে বসে আছে। পুষ্প আর আহি পেছনে বসে আছে। আহি শক্ত করে পুষ্পের হাত ধরে রেখেছে। পুষ্প ঠিক বুঝতে পারছে আহি তাজওয়ারের সাথে যেতে চাইছে না। হঠাৎ আহির ফোনটা বেজে উঠল। আহি ফোন হাতে নিয়ে দেখলো তাজওয়ারই কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তাজওয়ার বলল, কোথায় তুমি? আহি ক্ষীণ কণ্ঠে বলল, স্টেশনে যাচ্ছি। আমিও এখানে আছি, টিকিট করে ফেলেছি। আহি হুম বলেই কলটা কেটে দিয়ে পুষ্পের কোলে মাথা রাখলো। পুষ্প আহির চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। আজ আবার আহির দম বন্ধ লাগছে। তার মনে হচ্ছে তাকে জেলখানায় আটকে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই কয়েকদিন তার ভালোই সময় কেটেছিল, কিন্তু ফিরে গিয়ে আবার সেই আবদ্ধ রুম, আফিফের স্মৃতি ঘেরা শহর, স্বয়ং আফিফই তার সামনে থাকবে। পাশাপাশি তার জীবনকে আরো বিভীষিকাময় করে তোলার জন্যে তাজওয়ার খান আর লাবণী মেহেরার প্রভাবটাও ভুলে যাওয়া যায় না। গাড়ি স্টেশনে এসে থামতেই আহি ধীর পায়ে গাড়ি থেকে নেমে পড়ল। ড্রাইভার ব্যাগপত্র নামিয়ে রাখতেই একটা আগন্তুক লোক তাদের দিকে এগিয়ে এলো। আহি লোকটির দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, আপনি কি? লোকটি বলল, আমি স্যারের ড্রাইভার, আপনার ব্যাগ ট্রেনে উঠিয়ে দিতে বলছেন? আহি তার ব্যাগটা শক্ত হাতে ধরে রাখলো আর বলল, আমার কাজ আমি করতে পারবো। এরপর আহি উজ্জ্বলের সামনে এসে দাঁড়ালো আর মুচকি হেসে বলল, ধন্যবাদ। আমাদের সিলেট
ঘুরে দেখিয়েছেন। উজ্জ্বল মুচকি হাসি ফেরত দিল। হঠাৎ একটা হাত আহির কাঁধ শক্ত করে স্পর্শ করতেই আহি পেছন ফিরে দেখলো তাজওয়ার দাঁড়িয়ে আছে। তাজওয়ার উজ্জ্বল আর পুষ্পের সামনেই আহিকে নিচের দিকে ঘুরিয়ে হুট করে তার গালে অধর ছোড়া ছুঁয়ে দিল। আহি চোখ বড় বড় করে তাজওয়ারের দিকে তাকালো। তাজওয়ার পুষ্পের দিকে তাকিয়ে বলল, হায়। পুষ্প হা করে তাজওয়ারের দিকে তাকিয়ে আছে। উজ্জ্বল পুষ্পের দিকে ভ্রু কুঁচকে তাকালো। এবার তাজওয়ার আহিকে উদ্দেশ্য করে বলল, আহি, তোমার ফ্রেন্ডের হয়তো আমাকে পছন্দ হয়েছে। আহি এবার ভ্রু কুঁচকে পুষ্পের দিকে তাকালো। পুষ্প একবার না সূচক আর একবার হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাজওয়ার তা দেখে শব্দ করে হাসলো। এবার উজ্জ্বল বলল, পুষ্প ট্রেন ছেড়ে দেবে, উঠে যা। তাজওয়ার উজ্জ্বলের দিকে তাকিয়ে বলল, ইউ? আমি পুষ্পের কাজিন। তোমার বিয়ে ছিল? পুষ্প আর আহি চোখ বড় বড় করে উজ্জ্বলের দিকে তাকালো। উজ্জ্বল আহির চোখের দিকে তাকিয়ে বুঝলো এখানে কোনো একটা ঘাপলা আছে। সে ভ্রুকুচকে বলল, না, আমার বিয়ে ছিল না, অন্য কাজিনের বিয়ে ছিল। আহি উজ্জ্বলের উত্তরে আরো অবাক হলো। সে কি সুন্দর করে গুছিয়ে মিথ্যেটা বলল। উজ্জ্বল তো জানেই না আহি এখানে পুষ্পের কাজিনের বিয়ে বলে ঘুরতে এসেছে। তারপরও উজ্জ্বলের উপস্থিত বুদ্ধির প্রশংসা করতে মন চাইছে তার, কিন্তু তাজওয়ারের উপস্থিতিতে সেটাও করতে পারছে না। তাজওয়ার আহিকে নিয়ে ট্রেনে উঠল। আহি কেবিন দেখে ভ্রুকুচকে বলল, আলাদা কেবিন? তাজওয়ার আহির কাছে এসে বলল, আমি তোমাকে আলাদা কেবিনে রাখবো, তুমি আর আমি একসাথেই থাকবো। আহি রাগী দৃষ্টিতে তাজওয়ারের দিকে তাকালো। তারপর হনহন করে কেবিনে ঢুকে পড়ল। ঢুকেই দেখলো পাশাপাশি দুটো বার্থ। আহি তার ব্যাগ উপরে উঠাতে যাবে তখনই তাজওয়ার তার পিছনে এসে দাঁড়িয়ে তার ব্যাগটা উপরে তুলে দিল। আহি সরে দাঁড়াতে যাবে তখনই তাজওয়ার তার কোমর জড়িয়ে ধরল। আহি তাজওয়ারকে সরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু সে তো আহিকে ছাড়ছেই না। আহি জোরে জোরে তাজওয়ারকে ধাক্কা দিতে লাগলো। আহির চোখ মুখে রাগ, চোখ দুটিও ছলছল করছে। আহিকে এভাবে দেখে তাজওয়ারের মুখ রাগে লাল হয়ে গেল। সে এবার কেবিনের দরজা লক করে আহিকে দরজায় ঠেকালো। আহি সরে যেতে নিবে তার আগেই তাজওয়ার তার দিকে ঝুঁকে দাঁড়ালো। আহি এবার দাঁতে দাঁত চেপে বলল, তুমি যদি আমার কাছে আসার চেষ্টা করো তাহলে অনেক খারাপ হবে। তাজওয়ার আহির কথার তোয়াক্কা করল না। সে আহির অধর ছুঁই ছুঁই দূরত্বে এসে থামল। আহির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, আর তাজওয়ার সেই অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে নেশা জড়ানো কণ্ঠে বলল, আই লাভ ইউ আহি। তাজওয়ার হুট করেই আহির ঘাড়ে তার অধর ছুঁয়ে দিল। আহির সাথে সাথেই তাজওয়ারের চুলগুলো খুব জোরে টেনে ধরতেই তাজওয়ার বিরক্ত মুখে বলল, আমার চুল ধরার সাহস করবে না আহি। তুমিও আমাকে স্পর্শ করার সাহস দেখাবে না। তাজওয়ার আহির কোমর জড়িয়ে ধরে বলল, দেখাবো সাহস? কি করবে তুমি? আহির উত্তরের অপেক্ষা না করে তাজওয়ার আহির হাত ধরে তাকে বার্থে বসিয়ে আহির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আহি এবার রাগী স্বরে বলল, দেখো, আমাদের এখনো বিয়ে হয়নি। তাজওয়ার আহির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তাহলে চলো এখনই বিয়ে করে ফেলি। আমি তোমাকে কখনোই বিয়ে করব না। আমার মধ্যে তো কোনো সমস্যা নেই, আমি যথেষ্ট কুল আর হ্যান্ডসাম। আহি তাচ্ছিল্যের সুরে বলল, তুমি একটা অসভ্য লোক, মেয়েদের সাথে নষ্টামি করে বেড়াও। কোনো মেয়ে অন্তত তোমার মতো ক্যারেক্টারলেস ছেলেকে জীবনসঙ্গী হিসেবে চাইবে না। তাজওয়ারের এবার রাগ উঠে গেল। সে আহির কোল থেকে মাথা তুলে আহির চুল টেনে ধরল। আহি তাজওয়ারের হাতের মুঠো শক্ত করে ধরে বলল, তাজওয়ার, চুল ছাড়ো আমার। কেন বেশি ব্যথা লাগছে? আহির চোখ ছলছল করে উঠল। তাজওয়ার বাঁকা হেসে বলল, আমারও লেগেছিল, কিন্তু আমি সহ্য করেছি, কারণ প্রেমিকার দেওয়া আঘাতও মিষ্টি হয়। আমারটা কি মিষ্টি লাগছে না? আহি দাঁতে দাঁত চেপে বলল, বিষধর লাগছে। তাজওয়ার আহির চুল ছেড়ে দিয়ে বলল, ভালোবাসতে পারোনি তাই, কিন্তু তোমার ভালোবাসার প্রয়োজন নেই আমার। আমিই তোমাকে ভালোবাসবো, আমার ভালোবাসা সব ব্যালেন্স হয়ে যাবে। আহি চেঁচিয়ে বলল, আমারও তোমার ভালোবাসার প্রয়োজন নেই। তোমার মতো অসভ্য লোকের ভালোবাসা চাই না আমি।
ছাড়ো আমাকে, তুমি একটা রেপিস্ট। তাজওয়ার আহিকে ছেড়ে উঠে দাঁড়ালো আর শান্ত ভঙ্গিতে নিজের পার্থে এসে বসলো। আহি ভ্রুকুচকে তাজওয়ারের দিকে তাকিয়ে রইল। তাজওয়ার শান্ত কণ্ঠে বলল, তুমি তো জানোই আহি, রাজার অনেক রানী থাকে, আবার অনেক দাসীও থাকে, আর রানীদের এতে কোনো আপত্তিও থাকে না। কিন্তু তোমার আপত্তি শেষ নেই। জেলাস নাকি তুমি? আহি অবাক হয়ে তাজওয়ারের দিকে তাকালো। তাজওয়ার আবার বলল, আর রাজার যত রানীই থাকুক, রাজা কিন্তু এক রানীতেই আসক্ত। যেমন সম্রাট আকবর শুধু তার যোধা বেগমকে ভালোবেসেছিল। আহি শীতল কণ্ঠে বলল, কিসের সাথে কিসের তুলনা করছো? তারা অন্তত নারীদের সম্মান করত, যারা দাসী ছিল তারা স্বেচ্ছায় দাসী হয়েছিল। আর তুমি হিংস্র পশু যে বিনা অনুমতিতেই মেয়েদের সাথে অনৈতিক সম্পর্ক করো। তাজওয়ার কিছুক্ষণ চুপ করে থেকে আহির দিকে আঙ্গুল তাক করে বলল, চাইলে এখনই আমি তোমার এই অহংকার গুড়িয়ে দিতে পারি। এই চলন্ত ট্রেন থেকে তোমার লাফিয়ে পড়ার সুযোগ নেই, আর আমার শক্তির সাথে তোমার এই কোমল প্রাণ শরীর জিতবেও না। কিন্তু আমি ধৈর্য ধরছি। তোমাকে গভীরভাবে স্পর্শ করার জন্য আমার একটা গভীর সম্পর্ক দরকার, যেখানে কোনো চেঁচামেচি জোরাজোরি থাকবে না। তুমি স্বেচ্ছায় আমার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। আমি সেই স্পর্শকের অপেক্ষায় আছি আহি। তবুও আমি তোমার উপর দোষ দিয়ে যাচ্ছি। তাজওয়ার এবার শান্ত ভঙ্গিতে বসে বলল, আমি রেপিস্ট নই। যা করেছে আমার বন্ধুরা করেছে, আমি কাউকে জোর করিনি। যারা আমার জীবনে এসেছিল দাসীর মতো স্বেচ্ছায় এসেছিল, কিন্তু তুমি তো আমার রানী, আমার প্রিয় রানী। আহি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আহির গা ছাড়া হাবভাব তাজওয়ারের পছন্দ হলো না। সে হুট করে রেগে গেল। আহির কাছে এসে তার দুই বাহু শক্ত করে চেপে ধরে বলল, চাইলে আমি এখনই তোমাকে বিভস্ত্র করে ট্রেন থেকে নামিয়ে দিতে পারি, আমার কিচ্ছু হবে না। কিন্তু তুমি পুরো সমাজের চোখে কলঙ্কিত হয়ে যাবে। তোমার এই সভ্য সমাজের মানুষগুলো যতই বলুক আমি তাজওয়ার খান অসভ্য লোক, তাদের বিন্দুমাত্র সাহস নেই আমার চরিত্রে আঙুল তোলার। কিন্তু তারাই তোমাকে ফু দিয়ে উড়িয়ে দেবে। সভ্য লোকদের কটাক্ষ শুনতে শুনতে তুমি শেষ হয়ে যাবে। কিন্তু তোমার সামনে থাকা এই অসভ্য লোকটা এমন করবে না। আহি, আমি অন্য কারোর সাথে যেমনই করি তোমার সাথে কিছুই করব না, কারণ আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য আমি করতে পারবো না এমন কিছুই নেই। যে আমাদের মাঝখানে আসবে আমি তার জীবনটাই ধ্বংস করে দেব। আমি এমন করতে পারি আহি। তাজওয়ার আহির দুই বাহু খুব শক্ত করেই ধরে রেখেছিল, যার দরুন ব্যথায় আহি চোখ মুখ কুঁচকে রেখেছে। তাজওয়ার বুঝতে পেরে আহিকে ছেড়ে দিয়ে আহির কোলে মাথা রেখে বলল, সরি আহি, অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। আহি দৃঢ় কণ্ঠে বলল, অ্যান্ড আই হেট ইউ সো মাচ। তুমি নিজেকে যতই রাজা দাবি করো, আমার রাজ্যে তুমি ভিখারি মাত্র। আর যদি আমি রানী হয়েও থাকি, তাহলে এই রানী তোমাকে চ্যালেঞ্জ করছে। সে তার সম্মান, তার অভিমান কারো সামনে নত হতে দেবে না। শুধু সময়ের অপেক্ষা মিস্টার তাজওয়ার খান। আমি তোমাকে হারিয়ে তোমার উপর জয়লাভ করব। তাজওয়ার আহির কথা শুনে হাসল। বিদঘুটে সেই হাসি। আহি শক্ত হয়ে বসে আছে, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তাজওয়ার তা দেখে পকেট থেকে সিগারেট বের করে ধরালো। এরপর আহির কোলে মাথা রেখেই তার ফোন বের করে একটা মেয়েকে কল করলো। ওপাশ থেকে হ্যালো বলতেই তাজওয়ার বলল, কাল রাতে তোমার ফ্ল্যাটে আসবো আমি। ভীষণ রাগ উঠেছে আমার। কাল সারা রাত রাগ ছাড়বো তোমার উপর। কল কেটে আহির মুখের উপর ধোয়া ছাড়তে ছাড়তে বলল, চাইলেই তো আর ফুল স্পর্শ করা যায় না। একদিন ঠিকই ভ্রমর হয়ে ফুল ছুঁয়ে দেব। আহি মুখ চেপে রেখেছে। তাজওয়ার আহির হাত সরিয়ে দিয়ে বলল, এই ধোয়া সহ্য করতে না পারলে তাজওয়ার খানকে চ্যালেঞ্জ করো না। বাই দ্য ওয়ে, আই লাইক ইট, ভেরি ইন্টারেস্টিং চ্যালেঞ্জ। আর একটা কথা মনে রেখো, বাঘ শিকার শেষে বাঘিনীর কাছেই ফিরে আসে, আর বাঘিনীদের শুধু বাঘের সাথেই মানায়। তোমার এই স্টেটমেন্ট শুনে মনে হচ্ছে আমরাই পারফেক্ট ম্যাচ।
আহি চট্টগ্রামে ফিরেছে 2 দিন হচ্ছে। এই 2 দিনে আহি একবারও ক্যাম্পাসে যায়নি, কিন্তু আজ তাকে যেতেই হবে। এই মাসে অনেকগুলো ক্লাস বাদ দিয়ে ফেলেছে সে। আগামী সপ্তাহ থেকে ক্লাস টেস্ট শুরু হবে, তাই বাধ্য হয়েই সে ক্যাম্পাসে চলে এলো। আহি ক্লাসে ঢুকতেই আফিফের মুখোমুখি হলো। এতদিন পর আহিকে দেখে আফিফও চমকে উঠল। এদিকে আহি আফিফকে দেখে আবার দুর্বল হয়ে পড়ল। সে এক দৃষ্টিতে আফিফের দিকে তাকিয়ে আছে। আহির এমন চাহনি দেখে আফিফ তাকে পাশ কেটে চলে যেতেই আহির ঘোর কাটল। সে দীর্ঘশ্বাস ফেলে বেঞ্চে এসে বসল। আহি ক্লাস চলাকালীন সময়ে একটু পরপর আফিফের দিকে তাকাচ্ছে। আফিফের চোখ মুখ লাল হয়ে আছে। যদিও আজ রোদ উঠেছে, তবুও বাতাবরণে মিষ্টি হাওয়ার ছোটাছুটি চলছে। আফিফ কি তবে অসুস্থ? আহির মন ব্যাকুল হয়ে উঠেছে। সে চোখ বন্ধ করে নিচের বেঞ্চে বসে আছে আর মনে মনে ভাবছে, ভীষণ অস্থির লাগছে আমার। তুমি আমার পাশে থেকেও কেন এত দূরে? ইচ্ছে করছে যত্নের সাথে তোমার রক্তিম গালটি ছুঁয়ে দিতে, কিন্তু এই স্পর্শটা অনুভব করা ছাড়া উপায় নেই। ক্লাস শেষ হতেই আফিফ বেরিয়ে পড়ল। লাঞ্চ টাইম শেষে আবার 2 ঘন্টার ক্লাস। আহি আফিফের পিছু পিছু বেরিয়ে এলো। উদ্দেশ্য ক্যান্টিনে গিয়ে দুপুরের খাবার খাওয়া। আফিফও ক্যান্টিনেই এসেছে। সে খাবার নিয়ে কোনায় গিয়ে বসে পড়ল। আহিও খাবার নিয়ে আফিফের পাশের চেয়ারে এসে বসল। আফিফ আহিকে তার পাশের চেয়ারে বসতে দেখেই ভ্রু কুঁচকে তাকালো। আহি বলল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার অস্থির লাগছে। আপনি কি অসুস্থ? আফিফ ক্ষীণ কণ্ঠে বলল, কি হয়েছে? হালকা জ্বর। আফিফের জ্বর এসেছে শুনেই আহি হাত এগিয়ে দিতে গিয়েই থেমে গেল। আফিফ দেখেও যেন দেখল না। সে চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। আহিও ইতস্তত বোধ নিয়ে খেতে লাগলো। মনে মনে বলল, কি দরকার ছিল আফিফের পাশে এসে বসার? পরক্ষণেই আহি ভাবল, এটা সৌজন্যমূলক প্রশ্ন। এখানে এত ভাবাভাবির কিছুই নেই। অপরিচিত একজন মানুষকে অসুস্থ দেখলে যে কেউ পাশে বসে কথা বলবেই। আহি এবার নিরাপত্তা কাটিয়ে বলল, অফিস আর ক্লাস কিভাবে একসাথে সামলাচ্ছেন? আমি যেই সেক্টরে কাজ করি ওখানে আপাতত ট্রেনিং চলছে। কয়েক মাস পর চাকরি স্থায়ী হবে, ততদিন ক্লাস করতে অসুবিধা হবে না। যখন রেগুলার অফিস করতে হবে তখন? হয়তো ক্লাস গ্যাপ হবে, তখন শুধু পরীক্ষাটাই দিতে আসবো। আহি গালে হাত দিয়ে আফিফের কথা শুনছে। এত বছরের একতরফা ভালোবাসা, আর এই প্রথম আহি আফিফের মুখোমুখি বসে আছে আর কথা বলছে। মুহূর্তটি আহির কাছে ভীষণ সুন্দর মনে হচ্ছে। যদিও আফিফের সাথে আগেও অনেকবার কথা হয়েছিল তার, কিন্তু এই প্রথম বসে শান্তভাবে কথা বলছে। আহি মনে মনে ভাবছে, যদি তোমার স্থায়ী শ্রোতা হতে পারতাম। তুমি বর্ষণের মতো তোমার একের পর এক বাক্য ঝরাতে, আর আমি মুগ্ধ হয়ে সেই বাক্যের স্রোতে নিজেকে ভাসিয়ে দিতাম। আফিফ গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, অনেকদিন ক্লাসে আসুনি। আহি মুচকি হেসে বলল, সিলেট গিয়েছিলাম। হঠাৎ পেছন থেকে পদ্মের কণ্ঠ শুনে আফিফ আর আহি দুজনেই অবাক হলো। আহি পদ্মকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। পদ্ম আহির কাছে এসে বলল, কেমন আছিস? আমি তো ভালোই। দেখছি তোর বর অসুস্থ অনেক। হ্যাঁ, ওর জন্যই তো এলাম। পদ্ম আফিফের পাশে বসেই একটা টিফিন বক্স রেখে বলল, নাস্তাও করেননি, আবার লাঞ্চ বক্সটাও না নিয়ে চলে এসেছেন। এখনো রাগ করে আছেন? আহি ভ্রুকুচকে তাদের দিকে তাকালো। আফিফ এক নজর আহির দিকে তাকাতেই আহি তার প্লেট হাতে নিয়ে চলে যেতে নিবে, তখনই পদ্ম বলল, আহি, তুইও বসতে পারবি। আহি শুকনো হেসে বলল, আরে না, আমি ক্লাসে ওনাকে অসুস্থ দেখলাম, ভাবলাম খেতে খেতে জিজ্ঞেস করি কি হয়েছে, তাই বসা। এখন তো প্রাইভেসি দিতে হবে। পদ্ম বলল, এমন কিছুই বলবো না, বসতে পারিস। আফিফ পদ্মের হাত ধরে আটকালো। আহি বিষয়টা খেয়াল করতেই তাড়াতাড়ি চলে এলো।
উল্টো দিকে ফিরে বসেছে আহি। পদ্ম না হয় সৌজন্যমূলকভাবে বসতে বলেছিল। আহি তো কখনোই তাদের মাঝখানে বসতো না, তাহলে কেন শুধু শুধু পদ্মের হাত ধরে থামাতে হলো আফিফের? বিষয়টা আহির ভীষণ খারাপ লেগেছে। এই মুহূর্তে আহির চোখ দুটি ছলছল করছে। সে একসাথে খাচ্ছে আর কাঁদছে, আর মনে মনে ভাবছে, আমি আর কখনোই নিজ থেকে তোমার সাথে কথা বলতে যাব না আফিফ। আহি খাওয়া শেষ করে চেয়ার ছেড়ে উঠে পেছনে তাকাতেই দেখলো পদ্ম আফিফের মুখে লেগে থাকা খাবারগুলো টিস্যু দিয়ে সরিয়ে দিচ্ছে। আহির বুকটা কেমন যেন কাঁপতে লাগলো। সে হাত ধুয়ে নিচে নামতেই তার মনে হলো গলায় কি যেন আটকে আছে। কয়েক পা এগিয়ে এসে দৌড়ে ওয়াশরুমে চলে গেল আর গলগল করে বমি করে দিল। প্রায় মিনিট 10 পর আহি দুর্বল শরীরে ওয়াশরুম থেকে বের হয়েই দেখলো পদ্ম আর আফিফ ক্যান্টিন থেকে নামছে, আর পদ্ম আফিফের হাত ধরে রেখেছে। আহি জানে এই হাত ধরার অধিকার পদ্মেরই, কিন্তু তার মনটা তবুও মানছে না। এতদিন সে ভালোই ছিল, কিন্তু একাকিত্ব আর আফিফের ভাবনা তাকে আবার রোগী বানিয়ে দিয়েছে। এরপর আহি আর পরের ক্লাসগুলো না করেই বাসায় চলে এলো। বাসায় এসেই আহি বিছানায় শরীর এলিয়ে দিল, নিজের বুকে হাত রেখে বলল,